16ই মার্চ থেকে 23শে মার্চ এই খানের সাথে তিনি যে আলোচনা করেছিলেন, সেই আলোচনা যে স্বাধীনতার জন্য ছিল না, সেটা যে ছিল পাকিস্তানের ভেতরেই কনফেডারেশন করে তার যে সর্বোচ্চ স্বায়ত্ত শাসন পূর্ব বাংলা, সেটার জন্যই তিনি 6 দফার আলোকে চেষ্টা করেছিলেন, যে জন্য নিরস্ত্র জনগণের উপরে পাকিস্তানিরা একটা হত্যাকাণ্ড, একটা গণহত্যা তারা চাপিয়ে দিয়েছে। এই ঘটনাগুলো উল্লেখ করতে হয় এই কারণেই যে ইতিহাস থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হয়। অতীত পর্যালোচনা না করে আমরা সামনে এগুতে পারি না। জুলাই পর্যালোচনা সেজন্য আমাদের দরকার। যে ভাষা আন্দোলন হয়েছে, এমনকি ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই অঞ্চলে জনগণ করেছেন, কৃষকরা করেছেন, সাঁওতাল বিদ্রোহ এখানে হয়েছে, সিপাহী বিদ্রোহ এই দেশে হয়েছে সেই 1857 সালে। তারপরেও কেন আমাদের শ্রমিক কৃষক জনগণের অবস্থার কোনো পরিবর্তন হয়নি? জনগণের হাতে কেন ক্ষমতা আসে নাই? এই প্রশ্ন তো আমাদের করতে হয়। আমরা একটা রিলে রেসের মধ্যে আছি। আমাদের পূর্বসূরীরা যে সংগ্রাম করে গিয়েছেন, সেই লড়াইয়ের ঝান্ডা কিন্তু আমাদের হাতে। আমরা আগামী প্রজন্মের হাতে সেই ঝান্ডা তুলে দিতে চাই। ইতিমধ্যেই তারা নিজেরাই ঝান্ডা তুলে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান, সেই অর্থে আমরা বলবো তারা নিজেরাই এগিয়ে এসছে। কিন্তু এই তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে আত্মসর্বস্ব করার জন্য, আত্ম উন্নয়নের জন্য এখানে অনেক রকম চেষ্টা, অনেক কৌশল এই শাসক শ্রেণী এবং সাম্রাজ্যবাদীরা দিচ্ছে। সুতরাং সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, সেই মৌলিক সংগ্রামের ক্ষেত্রে অতীতের যে পর্যালোচনা থেকে আমরা যে শিক্ষা নিই, সেটা হচ্ছে জনগণের যে সংগঠন, শ্রমিক কৃষক মেহনতি মানুষের নিজের যে পার্টি বা তার যে রাজনৈতিক শক্তি, সেটা যদি সংগঠিত না থাকে, তার যদি একটা সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, তার যদি কর্মসূচি না থাকে, তার যদি ক্ষমতা দখলের কর্মসূচি না থাকে, এবং নতুন ভাবে কি করে তারা সেই রাষ্ট্র গঠন করবে, সেই ঔপনিবেশিক ব্রিটিশ আমলের রাষ্ট্র কিন্তু এখনো আমাদের বহন করতে হচ্ছে, পাকিস্তান আমলে বহন করতে হচ্ছে, এখনো বহন করতে হচ্ছে। আজকে যে আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলি, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক এক বাণিজ্য চুক্তি করে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অনুমতি নিয়েছিলেন তিনি নির্বাচনের মাত্র 3 দিন আগে। সুতরাং এই জিনিসগুলো এখানে আমাদের সামনে এসছে। আজকে আমরা যদি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলি, এখানে পেনাল কোডের ধারা রয়েছে, সেই ধারায় যদি পুলিশ আপনাকে মামলা দেয়, তাহলে আপনার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলা হিসেবে সেটা চিহ্নিত হবে। এই পেনাল কোড তো ব্রিটিশ আমলের ঔপনিবেশিক শাসন, তার যে আইন, আমাদের কণ্ঠরোধ করার আইন, এইসব ঔপনিবেশিক আইন বাতিল করতে হবে। তার কি কোনো কর্মসূচি ছিল 71-এর স্বাধীনতা সংগ্রামে, কিংবা আমাদের 90-এর আন্দোলনে, কিংবা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে? আমি বহু মুক্তিযোদ্ধার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, যাদের আলোচনা করেছি, তাদের সামনে কোনো কর্মসূচি ছিল না। একটাই কর্মসূচি ছিল যে পাকিস্তানের হাত থেকে মুক্তি পেতে হবে, এই পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা থেকে আমাদের মুক্তি পেতে হবে। জুলাই গণ অভ্যুত্থান ছিল সেরকম যে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে, এই ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে আমাদের মুক্তি পেতে হবে। সেই মুক্তি কি আমরা পেয়েছি কিনা সেটা বিবেচনার সময় এসেছে। এবং আজকের দিনে আমরা বলবো যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে যে রাজনৈতিক শক্তিগুলো ছিল, সামাজিক শক্তিগুলো ছিল, তার প্রতিনিধিত্ব করেনি। ছাত্রদের যে শক্তিটা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো, আমরা জাতীয় মুক্তি কাউন্সিল সহ বিভিন্ন সংগঠন, আমরা কিন্তু সেদিনকে ব্যানারটা নামিয়ে রেখেছিলাম যাতে ব্যাপক জনগণ ঐক্যবদ্ধ হয়। আমরা সেই 16ই জুলাই, যেদিন আবু সাইদকে হত্যা করা হয়েছিল রংপুরে, এবং একই দিনে 6 জন ছাত্রকে হত্যা করা হয়েছিল, আমরা সেদিনই বুঝেছিলাম মুক্তি কাউন্সিল থেকে যে এই জনগণের প্রতিরোধ, জনগণ কিন্তু আর পিছু উঠবে না এরকম নির্মম বর্বরচিত হত্যাকাণ্ডের পরে। আমরা 18ই জুলাই ঢাকার পল্টন ময়দানে, পল্টন মোড়ে আমরা তুলেছিলাম যে গণভবন ঘেরাও করতে হবে, এবং এই সরকারের কাছে আমরা কোনো বিচার চাই না, তাকে উচ্ছেদ করতে হবে। তো এই যে একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, এমনকি আমরা এখানকার বিভিন্ন রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, এই যে বিএনপি আজকে যারা সরকারে রয়েছে, তার সেই মহাসচিবকে সেদিনকে আমরা বলেছিলাম যে এখনো কেন সরকার পতনের ডাক আপনারা দিচ্ছেন। আমাদের দিক দিয়ে আমরা জাতীয় মুক্তি কাউন্সিল, আমরা সারা দেশব্যাপী আমাদের বিপুল সাংগঠনিক অবস্থাটা নিই। আমরা এই দুর্বলতা উপলব্ধি করি যে বাংলাদেশের জনগণের হাতে যে ক্ষমতার পথ, সেই ক্ষমতার পথ যে গণ অভ্যুত্থান, আমাদের সভাপতি, প্রয়াত সভাপতি কমরেড বদরুদ্দীন মোহন এই বিষয়টা
যেভাবে তিনি সামনে নিয়ে এসছেন সে 80-র দশকে, যে জনগণের ক্ষমতার পথ কোনো নির্বাচন নয়, পার্লামেন্টের মধ্য দিয়ে এখানে জনগণের হাতে ক্ষমতা আসবে না। কেননা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এদেশের ক্ষমতায় যারা এসছে তারা হচ্ছে এদেশের ব্যবসায়ী শ্রেণী। ঘুষ, দুর্নীতি, চোরাচালান, লুণ্ঠনের মাধ্যমে তারা এই পুঁজি তারা গঠন হয়েছে, সম্পদ তারা গঠন করেছে। এই যে সম্পদশালী যে শ্রেণীটা, এই ব্যবসায়ী শ্রেণী, তাদের হাতে এখন রাষ্ট্র ক্ষমতা। সুতরাং তারা কোনো গণতন্ত্র, কোনো সংবিধান তারা মানে না, কোনো আইন তারা মানে না, তারা জনগণের মত প্রকাশকে তারা স্বীকার করে না। তারা নানাভাবে জনগণকে ধোঁকা দিয়ে, জনগণকে বিভ্রান্ত করে তারা গণতন্ত্রের নামে এখানে একটা স্বৈরতন্ত্র, একটা ফ্যাসিস্ট শাসন তারা এখানে কায়েম করেছে। তাদের যে 72-এর সংবিধান, সেই সংবিধানই ছিল তার ভেতরে জনগণের হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতা ছিল না। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা ধ্বনি উঠেছিল নতুন সংবিধান সভার যে নির্বাচন। পরিস্থিতি এমন ছিল যে আমরাও সেই ধ্বনি আমরা তুলেছিলাম ঠিকই, কিন্তু এই ধ্বনিকে নিয়ে আমরা অগ্রসর হতে পারিনি। এবং বিভিন্ন রাজনৈতিক দল, প্রধান যে রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল, কেউই নতুন সংবিধানের প্রশ্নে তারা এগিয়ে এসেছেন। ছাত্রদের মধ্যে নতুন সংবিধানের কথা তারা তুলেছিলেন, কিন্তু তারা জানতেন না যে নতুন সংবিধানটা কিভাবে হবে এবং এই সংবিধানের মধ্যে দিয়ে কি দাঁড়াবে। আসলে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে ক্ষমতাসীন হয়েছিল, সেই সরকার জুলাই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির উপরে দাঁড়িয়ে সেই সরকার হয়নি। সেই সরকার হয়েছিল তৎকালীন সেনা প্রধান যে ওয়াকার, জেনারেল ওয়াকারুজ্জামান, তার কোঅর্ডিনেশনে এখানে একটা সরকার হয়েছিল। যে রাষ্ট্র জনগণকে হত্যা করতে উদ্যত হয়েছিল, হত্যার মাধ্যমে জনগণের উত্থানকে দমন করতে চেয়েছিল, তারাই শেষ মুহূর্তে নিজেদেরকে রক্ষার জন্য, শাসক শ্রেণীকে রক্ষার জন্য, পুঁজিকে রক্ষার জন্য তারা একটা সমন্বয় করে নিয়েছিলেন। এবং এই শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলগুলো এবং এনসিপি, এরা সকলেই সেখানে সহযোগিতা করেছিল। আজকে তারা যতই বিপ্লব বলুক, জুলাই গণ অভ্যুত্থান কোনো বিপ্লব ছিল না। বিপ্লবের মূল জিনিস হচ্ছে সমাজের আমূল পরিবর্তন, মৌলিক পরিবর্তন। বাংলাদেশের কোনো আমূল পরিবর্তন এখানে হয়নি। একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এখানে। সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ফ্যাসিজমের যে নানা ভিত্তি রয়েছে, তার যে কলকব্জাগুলো রয়েছে, তার যে আর্থসামাজিক ব্যবস্থা রয়েছে, তার যে লুণ্ঠনের অর্থনীতি রয়েছে, তার যে সাম্রাজ্যবাদের যে সাথে যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলো থেকে, সেই শৃঙ্খল থেকে কিন্তু জনগণ মুক্তি পায়নি। ফলে আমরা দেখতে পাই গতকালকে ঢাকায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনী প্রধান, তিনি ঢাকায় এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ ঢাকায় এখন আসছেন। কি তাদের উদ্দেশ্য? সরকারকে এগুলো খোলাসা করতে হবে। তারেক রহমান সাহেব, আপনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আপনাদেরকে, আপনার সরকারকে কিন্তু এটা পরিষ্কার করতে হবে। বাংলাদেশ আমরা মুক্তি কাউন্সিল সে গত 16 বছর একটা স্লোগান রাস্তায় নিয়ে গেছে যে ভারতের নির্দেশে যে দেশ চালাতে দেব না, আমেরিকার নির্দেশে দেশ চালাতে দেব না। জুলাই গণ অভ্যুত্থান ভারতের শৃঙ্খল থেকে কিছুটা হলেও আমাদেরকে মুক্ত করেছে। সুতরাং যে কোনো সাম্রাজ্যবাদের শৃঙ্খল আমাদের গলায় কেউ পড়াবে, আমাদের গোলাম বানাবে, সেটা আমরা হতে দিতে পারি না। ফলে জুলাই গণ অভ্যুত্থান থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, সেই শিক্ষা হচ্ছে আমাদের সংগঠন গড়ে তোলা, শ্রমজীবী জনগণের সংগঠন গড়ে তোলা। কেন আপনারা জানেন মধ্য শ্রেণীর কি চরিত্র, যে মধ্য শ্রেণী 72-এ বাংলাদেশ প্রতিষ্ঠার পর ঘুষ, দুর্নীতি, চোরাচালান, লুণ্ঠনের মধ্য দিয়ে যে মধ্য শ্রেণী গঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি ছাত্র নেতৃত্বের একটা অংশ কিভাবে তারা লুটপাটের সাথে জড়িত হয়েছে, টেন্ডারের সাথে জড়িত হয়েছে, লাইসেন্স পারমিটের সাথে জড়িত হয়েছে। এগুলো কোনো অপ্রকাশ্য ঘটনা নয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 72 সালে যে কাণ্ড কারখানা দেখা গিয়েছিল, সেই একই কাণ্ড কারখানা আমরা জুলাই অভ্যুত্থানের পরেও এখানে দেখতে পেলাম। এবং তার ফলে আজকে ছাত্র সমাজের মধ্যে যে একটা সাধারণ ছাত্রদের, যে সাধারণ ছাত্ররা ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছিলেন, যে স্কুলের ছাত্ররা বেরিয়ে এসেছিলেন, যে মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে এসেছিলেন, মায়েরা নেমে এসেছিলেন এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্যে, শেখ হাসিনার সরকারের সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্যে যারা নেমে এসেছিলেন, তারা আজকে কিভাবে তারা আজকে দুঃখ পাচ্ছেন, কিভাবে তারা হচ্ছেন, যে আজকে ছাত্রদের কি অবস্থা। বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, মনে হচ্ছে হল দখল চলছে, ক্যাম্পাস দখল চলছে, একে অন্যকে সন্ত্রাসী বলছে। কিছুদিন আগে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি একজন জিএস আম্মান নাকি নাম, সে একটা শাবল নিয়ে কাকে হুমকি দিচ্ছে।
রাজনীতির ভাষা যখন এই তারা চায় না রাজনৈতিক ভাবে ছাত্র সমাজ, যুব সমাজ, জনগণ সেখানে সচেতন হোক। বাংলাদেশের শিল্প কৃষির কি অবস্থা, বাংলাদেশের জনগণের কর্মসংস্থানের কি অবস্থা, বাসস্থানের কি অবস্থা, চিকিৎসার কি সমস্যা, জনগণের সভা সমাবেশ মত প্রকাশের কি অবস্থা, সরকারি প্রশাসনের কি অবস্থা, তাদের কি জবাবদিহি করার অবস্থা আছে কিনা। আপনারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন, একটা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাকি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, সেটা নির্বাচন নিয়ে সেখানে সরকারি দলের আইনজীবীরাই তুলছে যে এখানে ঘুষ নেওয়া হয়েছে। এত বড় জুলাই গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখতে পাচ্ছি সমাজের, রাষ্ট্রের, সরকারের সর্বত্রই এই শিক্ষা কিন্তু তারা দেননি। সুতরাং আমাদের দিকে আমরা মনে করব যে জুলাই অভ্যুত্থানের যে শিক্ষা, সেই শিক্ষা ছিল একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল জনগণের মধ্যে। তারা ঠিক পরিষ্কার জানতেন না যে কিভাবে সেই রাষ্ট্রটা কায়েম হবে। সেই জন্য আমাদের দায়িত্ব রয়েছে রাজনৈতিক শক্তি সংগঠন হিসেবে আমরা তাই আওয়াজ তুলেছি যে জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে 18 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সংগ্রাম এবং সংগঠন গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের একটা বড় শিক্ষা হচ্ছে যে জনগণের হাতে যদি ক্ষমতা আনতে হয় তাহলে জনগণের একটা সংগঠন লাগবে, তার লক্ষ্য থাকতে হবে এবং তার একটা শ্রেণী চেতনা থাকতে হবে। উৎপাদনের সাথে যারা যুক্ত, উৎপাদন যারা করেন সেই উৎপাদিকা শক্তি, শ্রমজীবী জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের নেতৃত্বে আগামী দিনের গণ অভ্যুত্থান এখানে ঘটবে। শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ায় জুড়েই এই গণ অভ্যুত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। কিছুদিন আগে দিল্লিতে, ভারতে আমরা সেই পদধ্বনি শুনছি। এই পদধ্বনি যে ঢাকার সেই জুলাই গণ অভ্যুত্থানের একটা পদধ্বনি, তা বুঝতে খুব বিজ্ঞ লোক হওয়ার দরকার নেই। কেননা জনগণ কিন্তু আন্দোলন থেকে শিক্ষা নেন, দেশে কি বিদেশে সারা দুনিয়া থেকেই শিক্ষা নিয়ে তারা সংগ্রাম করেন। অতীত থেকে যেমন তারা শিক্ষা নেন, বর্তমান থেকেও তারা শিক্ষা নেন। আমরা যত বেশি এই শিক্ষা গ্রহণ করতে পারবো এবং সঠিকভাবে লক্ষ্য অনুযায়ী কর্মসূচি গ্রহণ করতে পারবো, ততই আমরা এগিয়ে যাব। 69-এ গণ অভ্যুত্থান ছিল 71-এর স্বাধীনতা সংগ্রামের একটা মহড়া। জুলাই গণ অভ্যুত্থান কিন্তু আগামী দিনের সর্বহারা শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা দখলের বিপ্লবী যে গণ অভ্যুত্থান, সেই বিপ্লবী গণ অভ্যুত্থানের একটা মহড়া হিসেবে যাতে আমরা বিবেচনা করতে পারি এবং সেইভাবেই আমরা যাতে শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে, পেশাজীবীদের মধ্যে আজকে আমরা সংগঠন করতে পারি এই ব্যবসায়ী শ্রেণীর বিরুদ্ধে, এই লুণ্ঠনজীবী শ্রেণীর বিরুদ্ধে, এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে, তাহলেই আমাদের এই সংগ্রাম বেগবান হবে এবং আমরা আমাদের বিপ্লবী সংগ্রামকে এগিয়ে নিতে পারবো। এবং জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষা থেকেই আমরা যে শিক্ষাটা নেব সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন একটা বিপ্লবী সরকার গঠন করা এবং জনগণের হাতে ক্ষমতা আনার জন্য নতুন সংবিধান সভা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সংবিধান এখানে প্রণয়ন করা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রণয়ন করা, যে রাষ্ট্র শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি এবং জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য থাকবে। জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয় এমন কোন ব্যবস্থা আমরা চাই না, এমন কোন ব্যবস্থা আমরা থাকতেও দেব না। সেই জন্যই আমাদের প্রস্তুতি নেওয়ার সময় আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় যে বার্ষিকী, সেই বার্ষিকীতে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিলেন তারা এখানে আলোচনা করবেন। আজকের এই আলোচনা সভা পরিচালনার জন্য আমি ঢাকা অঞ্চলের জাতীয় মুক্তি কাউন্সিলের সংগঠক, সমন্বয়ক এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নেতা, ছাত্র নেতা মৃত্যু সরকারকে দায়িত্ব দিচ্ছি।